রান্না টান্না করেছিলাম, খুব ভালো করে খাচ্ছে না, তার ভেতর দুজনে মিলে লড়াই শুরু হলো। পর্যন্ত একটা কথাও বলে না, ওই যত বললো। আর আমি বলছি চুপ করো, খাচ্ছেন এই সময়। বেরিয়ে যাবার আগে উনি এইখানটায় দাঁড়িয়ে আমার বলে গেলেন যে দেখ, এই যে চেঁচালো না, তুই তাকে চুপ, ভয় কিছু মনে করিস নি, এটা করলো, ওর যা রাগ ছিল সেগুলো বেরিয়ে গেছে, কাল থেকে আবার সব নর্মাল। কিন্তু এরকম বিশেষ বিশেষ কোনো ঘটনা হলে তখন খেত না। অনেক চেষ্টা করতো, ও অনেক চেষ্টা করতো, বাবা খাও বাবা খাও, আমিও বলতাম চলো চলো। আর আমার জন্য অনেক দিনের পুরনো একটি লোক ছিল, সেও এসে দাঁড়িয়ে থাকতো, একটু কিছু খান, খেত না, না খেয়ে শুয়ে পড়তো। রাগ ওর ওর কিন্তু 5-10 মিনিটে রাগ হতো, তারপরে চুপ করে যেত। তাই? হ্যাঁ, ভালো লাগলো এতদিন পরে ইস্টবেঙ্গল ক্লাব জিতেছে। ইট ওয়াজ ডেফিনেটলি গুড ইয়ে ফর দ্য ক্লাব। এত এত সমর্থক, তারাও খুশি হলো, ভালো লাগলো আমার। কখনো ভৌমিকদার কথা মনে পড়ছিল যে ওই ফেজটা আজ থেকে 22 বছর আগে? ওই সময় উনি এলে বাড়িতে আবার তার সঙ্গে সঙ্গে লোকজন এসে যেত। ছোটবেলায় খুব 2002-03 হ্যাঁ, যেটা বাবার পিক সিজন ছিল ইস্ট বেঙ্গলে। আর সুভাষ ভৌমিকের পিক সিজন, সুভাষ ভৌমিকের মতো একদম ম্যাচ ছেড়ে গেলে আমি আগে বাড়ি থেকে পালিয়ে যেতাম। সবার আগে তোমার উপর পড়বে। প্লেয়ারদেরকে ম্যাচের পর কোনোদিনও বাবা কিছু বলতো না, যেটা বলতো সেটা হচ্ছে পরের দিন, কারণ তখন বাবার মনে হতো এটা ঠিক হবে না বলাটা, কারণ দে আর অলসো ডিসঅ্যাপয়েন্টেড। সো ওই পুরো ঝাড়টা এসে পড়তো আমার উপর, এটা খুব কম লোক জানে। বাবার তখন বয়স হয়ে গেছে, আর কোচিং ফোচিং করার ইচ্ছে নেই, শরীরটাও খারাপ। নিতু কাকুকে বলে গেছিল অস্কারকে কোচ করবি, কারণ বাবা যখন চার্চিল ব্রাদার্সের কোচ, অস্কার তখন স্পোর্টিং ক্লাব দি গোয়া বলে একটা টিম ছিল, তার কোচ। बाबा used to highly rate Oscar all the time. काटू क्या अभी काटू? नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। খেলাধুলা একটা কথা আছে, রেকর্ড ভাঙার জন্য তৈরি হয়। ক্রিকেট বলুন, ফুটবল বলুন, ক্রীড়াবিদরা বারবার এই কথাটা বলে থাকেন, কিন্তু আজ পর্যন্ত কখনো শুনেছেন কোনো প্রাক্তন ফুটবলার বা কোনো প্রাক্তন কোচের স্ত্রীর কোনো রেকর্ড ভাঙতে চলেছে? হ্যাঁ, রেকর্ডটা ভাঙতে চলেছে। আমার পাশে ডান দিকে যিনি বসে রয়েছেন, শুক্লা ভৌমিক। ময়দানের কতজন চেনেন? সুভাষ ভৌমিকের ভারত জোড়া নাম, এশিয়াতেও সুভাষ ভৌমিককে চেনেন। শুক্লা ভৌমিক সহধর্মিণী, প্রয়াত সুভাষ ভৌমিকের স্ত্রী। আপনাকে এক্সট্রা টাইম বাংলায় স্বাগত কাকিমা। এবং আমার প্রথম প্রশ্ন, 2002-03, 2003-04 পরে অস্কার ব্রুজোর হাত দিয়ে ধরে ইস্টবেঙ্গল ISL চ্যাম্পিয়ন, প্রথমবার ISL জয়, 22 বছর পর কোনো সর্বভারতীয় ট্রফি জয়। খবরটা যখন আপনি পেলেন তখন আপনার প্রথম প্রতিক্রিয়া কি ছিল? ভালো লাগলো এতদিন পরে ইস্টবেঙ্গল ক্লাব জিতেছে। ইট ওয়াজ ডেফিনেটলি গুড ইয়ে ফর দ্য ক্লাব। এত এত সমর্থক, তারাও খুশি হলো, ভালো লাগলো আমার। কখনো ভৌমিকদার কথা মনে পড়ছিল যে ওই ফেজটা আজ থেকে 22 বছর আগে? ওই সময় উনি এলে বাড়িতে আবার তার সঙ্গে সঙ্গে লোকজন এসে যেত, এই আর কি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, খেলায় হার জিত থাকে, হারলে পরে অবভিয়াসলি ভৌমিকদার মতো মানুষের মেজাজ গরম থাকতো, আর জিতলে পরে মানে সেলিব্রেট নিশ্চয়ই করতেন। তো আপনি কিভাবে ওই সময়টাতে দেখেছেন ভৌমিকদাকে? হ্যাঁ, দেখেইছি তো, সারা জীবন, খেলার জীবনও দেখেছি, কোচিং জীবনেও দেখেছি। হ্যাঁ, না, ও হেরে গেলে খুব দুঃখিত হতো, আর জিতলে খুশি হতো, তবে খুব সেলিব্রেটেড কিছু থাকতো না। ও হয়তো বাড়িতে সবার সঙ্গে একটু কথা টথা বললো, আনন্দ করলো। আর আমার ছেলে তো তখন অনেক ছোট ছিল, ও একটু গিয়ে খেলার সব ডিটেল জানতে চাইতো, ওর সাথেই কথা বলতো। এই যে ঘরটায় আমরা বসে আপনার সঙ্গে কথা বলছি, এই ঘরটায় 2012-13 মরশুমে চার্চিল ব্রাদার্স আই লিগ জেতার পরে এই ঘরটাতেই আমি সুভাষ ভৌমিকের একটা ইন্টারভিউ করেছিলাম। এখানে অনেকটা সময় কাটাতেন এই ঘরটাতে। এই ঘরটায় যখন আপনি আসেন তখন আপনার
সবচেয়ে বেশি কোন ঘটনাগুলো মনে পড়ে? চার্চিল ব্রাদার্সের যখন থাকতো আমরা তখন গোয়ায় থাকতাম। না, এখানে এসে আমি ইন্টারভিউটা ওই করেছিলাম, উনি একবার কলকাতায় আছেন। একবার আমরা জেতার পর একবার এসেছিলাম কলকাতায়, দুদিনের জন্য একটু কাজ ছিল। তো তারপরে তো চলেই গেলাম, এখানে ছিলাম না তো। আবার নেক্সট মরশুমের জন্য চলে গিয়েছিলাম গোয়াতে। মাঠে কখনো গেছেন আপনি খেলা দেখতে? কোথায়? কলকাতায়? হ্যাঁ, সুভাষ ভৌমিকের খেলা দেখতে বা না। কোচ সুভাষ ভৌমিককে দেখতে কখনো মাঠে গেছেন? না, কোনোদিনও না। কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি মানে? সৌভাগ্য না, আমি নিজেই যাইনি। কেন মাঠটা মানে? ওনার জায়গা। আচ্ছা, উনি ওখানে ওনার যা করার কাজ উনি সেখানে করতেন। সেখানে আমি গিয়ে বেকার বসে থেকে কি মানে করব? কখনো মনে হয়নি যে অ্যাজ এ ওয়াইফ হিসেবে আপনার হাজবেন্ড কিভাবে পারফর্ম করছেন, সেটা কোচ হিসেবে হতে পারে, ফুটবলার হিসেবে হতে পারে, সেটা দেখা, সেটা সেলিব্রেট করা? আমি তো টিভি দেখলেই দেখতে পেতাম সবকিছু। টিভিতেই তো দেখাতো। তাহলে আর আমি মাঠে গিয়ে কি করবো? হ্যাঁ, এবার আমার একটা মেয়েও আছে, মেয়েকে লোকে চেনেই না, সেও মাঠে যেত না। চেনে আমার ছেলেকে, ও যেত মাঠে, ছোট থেকেই যেতে ভালোবাসতো। তা ওকে আমি বলতাম হ্যাঁ ওকে নিয়ে যাও। আর ওকে তাই জন্য মাঠের অনেকেই চেনে, ক্লাবেরও অনেকে চিনতো। হ্যাঁ, অর্জুনকে তো সবাই ছেড়ে। একটু আক্ষেপ কি রয়ে গেছে, অর্জুনও যদি ফুটবলার হতে পারতো সুভাষ ভৌমিকের মতো, হ্যাঁ, বা তার খেলতে কাছাকাছিও পারতো। যদি যেতে পারতো? না, আমি হয়তো ওকে বন্ধ করেছি ফুটবলার হতে। কেন, কারণটা কি? এই ভিক্টরির দিন একটা রকম, আবার ডিফিটে আরেকটা রকম কষ্ট। ওরও খুব কষ্ট হতো। তাই আমি আর ওকে বললাম তো প্লিজ তুই খেলিস নি। ও তো বিদেশে পড়তে চলে গিয়েছিল। হ্যাঁ। কালকে ওর খুব আনন্দ, বাবা ইস্ট বেঙ্গল জিতেছে, বারবার এসে খবর দিয়ে যাচ্ছে। আপনার আনন্দ হয়নি? হ্যাঁ, আমারও আনন্দ হয়েছে, বললাম তো। অনেক বছর ইস্ট বেঙ্গলের সঙ্গে উনি জড়িত ছিলেন, আমারও আনন্দ হয়েছে, এই আর কি। আচ্ছা, কাকিমা, সুভাষ ভৌমিক এবং পিকে ব্যানার্জি গুরু শিষ্যের মধ্যে একটা দারুণ মেলবন্ধন ছিল, এবং আমাকে পলাদি বলেছেন একটা ইন্টারভিউতে যে আপনাদের সঙ্গে পারিবারিক সম্পর্কটা দারুণ ছিল। তো পিকে ব্যানার্জি আপনাকে কিভাবে দেখতেন? আমাকে ছোট বোনের মতো দেখতেন, আর আবার ঝগড়াও করতেন ম্যানেজার সুভাষ ভৌমিক। হ্যাঁ, ঝগড়া মানে এই ঝগড়াটা সুভাষ ভৌমিক বেশি করতো কিছু নির্বিষ হলে। আর আমাকে আবার উনি পরে বলতেন, বুঝলি তো, এই যে ঝগড়াটা করলো ওর ভেতরের যে গ্যাসটা আছে বেরিয়ে গেল, আর কাল দেখবি আবার সব ঠিক হয়ে যাবে। এরকম কখনো ঘটনা ঘটেছিল? আমাকে এটা পলাদের মুখ থেকে শোনা, এরকম গুরু শিষ্যের মধ্যে ঝামেলা হয়েছে, কথাবার্তা বন্ধ, হ্যাঁ, পিকে ব্যানার্জি তার স্ত্রীকে নিয়ে আপনাদের বাড়িতে এলেন, সঙ্গে মাংস টাংস রান্না হলো, পানীয় খাওয়া হলো, দুজন কোচ শিষ্যের মধ্যে দারুণ একটা আবার সম্পর্ক ফিরে এলো। বলছি যে ওটা ছিল ওনার জন্মদিন, 2 অক্টোবর। হ্যাঁ, তো সেদিন আমরা আমার বাবা মার বাড়িতে যাচ্ছি সকালে, এমন সময় ফোনটা বাজলো, তা আমি ধরেছি। তো প্রদীপ ব্যানার্জি আমার বললেন, শোন আমরা আজ সন্ধ্যেবেলা আমি আর তোর বৌদি যাবো। তা আমি যে আচ্ছা, তোর সঙ্গে বলছে কে, আমি দেখো, তারপরে দিলাম। তখন বললেন, বলে হ্যাঁ আসুন, আপনাকে ডাকছি না, বৌদিকে ডাকছি। তারপরে ওরা দুজনেই এসছিলেন, তো অনেক রান্না টান্না করেছিলাম, খুব ভালো করে খাচ্ছেন। তার ভেতর দুজনে মিলে লড়াই শুরু হলো। পর্যন্ত একটা কথাও বলে না, ওই যত বললো। আর আমি বলছি চুপ করো, খাচ্ছেন এই সময় সব হয়ে গেল। তারপরে প্রদীপদা তখন ওই শিয়ালদায় থাকতেন, তো আমার ছোট ভাই এসেছিল, তাকে সুমিতা বললেন প্রদীপদাকে গাড়ি করে পৌঁছে দিয়ে আস। তো বলে ঠিক আছে। যাক, তার বেরিয়ে যাবার আগে উনি এইখানটায় দাঁড়িয়ে আমার বলে গেলেন যে দেখ, এই যে চেঁচালো না, তুই তার কিচ্ছু ভয় কিছু মনে করিস নি, এটা করলো, ও যা রাগ ছিল বেরিয়ে গেছে, কাল থেকে আবার সব নর্মাল। সুভাষ ভৌমিকের জীবনে 5 গোলটা একটা বিরাট বড় ফ্যাক্টর। 1975 সালে 5-0 গোলে জয়, আর কোচ হিসাবে মোহনবাগানের কাছে হেরে যাওয়া
যদিও 5-0 ছিল না। হুম। দুটো 3-5 ম্যাচের ছিল। পরেই 3-5 3-5 দুটো ম্যাচের পরেই আপনি সুভাষ ভৌমিককে খুব ক্লোজলি দেখেছিলেন। 5-0 যখন জিতলো ইস্ট বেঙ্গল তখন তার মানসিক অবস্থা কেমন ছিল, এবং 5-3 যখন হেরে গেল ডার্বিটা তখন কোন মানসিক অবস্থায় তিনি ঘরে ফিরেছিলেন? হ্যাঁ, যেটা জিতেছিল উনি সবসময় মানে আমরা দুজনেই রামকৃষ্ণ মিশনে যেতাম, ওখানে আমাদের গুরু, ওখানে ওনাকে প্রণাম করে ওনার আশীর্বাদ নিতেন। ভরত মহারাজের কাছে নাম শুনেছে হয়তো, হ্যাঁ। ওনার কাছে আশীর্বাদ নিতেন। তো আমরা যখন প্রণাম করে বেরিয়ে যাচ্ছি, খুব ঝড় জল আসছিল, তখন উনি আমার পেছন থেকে ডেকে বললেন, শোনো শুক্লা, কালকে তুমি আমাকে একটা ফোন করো ও মাঠ থেকে বাড়ি এলে। আমি বলি, যাই হোক, উনি বলেছেন কাল কিন্তু ও হেঁটে ফিরবে না, ও মানুষের মাথায় করে ফিরবে। আচ্ছা। তাই আমি তোমায় বলে রাখলাম, ও বাড়ি ফিরে আমাকে তুমি একটু জানিও, ভালো আছে তো? তো এই কথাটা আমার মনে খুব খটকা লেগেছিল। উনি একটা অত বড় সাধু এরকম করে বললেন। খুবই স্নেহ করতেন আমাদের। আমাদের গুরু ছিলেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, উনিও। তারপরে সত্যি সত্যি তাই শুনলাম, জামাটা আমার পুরো ছিঁড়ে গেছে, বাড়িতে এলাম তখন বললো এরকম। তখন মহারাজকে ফোন করে বললাম, মহারাজ আপনি তো, আসলে ওনারা তো সব দিব্য দৃষ্টিতে দেখতে পান, উনি দেখেছিলেন। আমি জানি না দিব্যদৃষ্টি দেখতে পাইছেন কিনা, কিন্তু ওটা ইতিহাস। আর 5-3 হেরে যাওয়াটা ভৌমিকদা স্যাড অ্যান্ড ব্যাড। স্যাড তো বুঝলাম, ব্যাড ব্যাডটা একটু যদি মানে একটু যদি বলেন না বুঝিয়ে। বলে কিচ্ছু করেনি, ও চুপচাপ শুয়ে পড়েছিল। সেদিন ও অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছিল, তখন বললো আমি তোমার সঙ্গে যাব না। তখন আমি, না না তোমার যেতে, ওর বন্ধুরা ছিল, ওরা গাড়ি করে ড্রাইভার গিয়ে ওকে পৌঁছে দিয়েছিল এয়ারপোর্টে। আমিও যাইনি ওর সাথে, নয়তো কখনো আমার ছেলে মেয়ে বাইরে গেলে আমরা যাই না, হয় না। কিন্তু হি ওয়াজ অলসো ভেরি স্যাড। তো ওকে রওনা করে দিলাম বাড়িতে। খাওয়া দাওয়া করতো না হেরে গেলে, আর কি। শুধু সেই দিনটার জন্যই না আরো কয়েকটা দিন যেত এরকম যে খাওয়া দাওয়া বন্ধ করে দিতেন? সবসময় যে করতো তা না, কিন্তু এরকম বিশেষ বিশেষ কোনো ঘটনা হলে তখন খেতো না। অনেক চেষ্টা করতো, মৌ অনেক চেষ্টা করতো, বাবা খাও বাবা খাও। আমিও বলতাম চলো চলো। আর আমার জন্য অনেক দিনের পুরনো একটি লোক ছিল, সেও এসে দাঁড়িয়ে থাকতো, একটু কিছু খান, খেতো না, না খেয়ে শুয়ে পড়তো। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সুভাষ ভৌমিকের রাগ আপনি কি করে সামলাতেন? রাগ ওর কিন্তু 5-10 মিনিটের রাগ হতো, তারপরে চুপ করে যেত। তাই? হ্যাঁ, বেশিক্ষণ রাগতো না। আমার প্রচুর সাংবাদিক রয়েছেন যারা কলকাতার বুকে, যারা নামী সাংবাদিক, বা আমরা যারা তারপরের প্রজন্ম, আমরা তো ভয়ে ধারে কাছে যেতাম না, কর্মকর্তারা কথা বলতেন না, প্লেয়াররা চুপ থাকতেন, আপনি কি করে ডিল কিচ্ছু করতেন করতো ওনাকে? না। বাড়িতে ফিরে এলে একটু বুঝতাম যে ওর মেজাজ গরম আছে, সবাইকে বললেন বারণ করুন এখন যেও না কাছে, ওই জল চা টা দিয়ে আসতো, ব্যাস। তারপরে আপনি ঠান্ডা হয়ে যেতেন। খুব কম কথার মানুষ, স্বাভাবিক। এত বড় একটা জীবন সুভাষ ভৌমিকের সঙ্গে সময় কাটিয়েছেন, বিবাহ পরবর্তী এবং তারপরে এখনো, এবং প্রত্যেক কথায় তার জীবনের সঙ্গে সুভাষ ভৌমিক নামটা তো জড়িয়ে রয়েছে। অনেক কথা হয়তো তিনি বলতে পারতেন, তিনি বলতে পারছেন না, বয়স হয়েছে মানুষের। কিন্তু শুক্লা ভৌমিক যতটুকু বললেন আজকে এক্সট্রা টাইম বাংলার ক্যামেরার সামনে, এটাই কিন্তু অনেক। তার কারণ বাংলা মিডিয়ায় আজ পর্যন্ত শুক্লা ভৌমিকের সাক্ষাৎকার কোথাও বেরোয়নি। দর্শক বন্ধুরা, আপনারা প্রয়াত সুভাষ ভৌমিকের স্ত্রী শুক্লা দেবীর বক্তব্য শুনলেন। এবার আমার সঙ্গে এমন একজন রয়েছেন, তার নাম অর্জুন। অর্জুন ময়দান, তাকে রনি বলে জানে। সুভাষ ভৌমিক মোহনবাগানের কোচ হন, ইস্ট বেঙ্গলের কোচ হন, মোহামেডান স্পোর্টিং এর কোচ হন। সুভাষ ভৌমিকের একটা সহকারীর তো টিম থাকেই প্রত্যেক কোচের। অর্জুন সেই সহকারীর টিমের এমন একজন সহকারী যে হয়তো বেতন পেত না, কিন্তু গালাগালিটা সুভাষ ভৌমিকের কাছ থেকে রোজ শুনতো। ওই কথাগুলো মনে পড়ে মাঠে, ভৌমিকদা এই প্রান্ত থেকে ওই প্রান্তে তোমাকে ডাকছে, এই রনি, ওই বাজখাই গলা, এবং তারপরে ওটা তো মাঠে। হ্যাঁ। যদি যখন ছোটবেলায় খুব 2002-03 হ্যাঁ, যেটা বাবার পিক সিজন ছিল ইস্ট বেঙ্গলে, আর সুভাষ ভৌমিকের পিক সিজন, সুভাষ ভৌমিকের মতো একদম
ম্যাচ হেরে গেলে আমি আগে বাড়ি থেকে পালিয়ে যেতাম। সবার আগে তোমার উপর পড়বে। প্লেয়ারদেরকে ম্যাচের পর কোনোদিনও বাবা কিছু বলতো না, যেটা বলতো সেটা হচ্ছে পরের দিন। কারণ তখন বাবার মনে হতো এটা ঠিক হবে না বলাটা, কারণ দে আর অলসো ডিসঅ্যাপয়েন্টেড। সো ওই পুরো ঝাড়টা এসে পড়তো আমার উপর। তো আমি আগে ম্যাচ হেরে গেলেই আমি একটা পালিয়ে যেতাম কোথাও। মানে এটা অভিজ্ঞতা হয়ে গেছিল তোমার যে আমি জানি ঝাড়টা আমিই খাবো, মার উপর চেঁচাতে পারবে না। হ্যাঁ দিদি ইংল্যান্ডে পড়ে, হ্যাঁ বাড়িতে একা কে আছে আমি। হ্যাঁ আর আমাদের বাড়িতে বহুদিন ধরে একজন কাজ করে গেছেন, তার নাম ছিল শুভদা, যে আমাদের বাড়িতে আজকে দীর্ঘ 43 বছর কাজ করেছে। হ্যাঁ। আর শুভদা যদি রান্না বান্না একটু নুন কম হতো বা ঝাল বেশি হতো বা উল্টো পাল্টা কিছু হতো, এই দুজনের উপর পুরো রাগটা বেরোতো। আচ্ছা তুমি কি জানো, তোমার একটা কথা বলি, আমি জানি না তুমি জানো কিনা, আজকে এই যে আড্ডাটা হচ্ছে, হ্যাঁ। এই আড্ডার মধ্যে একটা বিষয় তোমাকে জানানো দরকার, যে সুভাষ ভৌমিক যখনই যে টিমে কোচিং করিয়েছেন, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, যেই টিমে, কিংবা চার্চিল, তুমি যখন তার সঙ্গে থাকতে, ট্রাভেল করতে বা টিমের সঙ্গে থাকতে, অনেকে ভৌমিক জায়গায় কটাক্ষ করতো, সামনে কিছু বলতো না, কিন্তু বলতো যে রনি কেন, তোমার উপর কেন বিশ্বাস দেখিয়েছিলেন? আমি খুব ছোটবেলা থেকে প্রচুর খেলতে না পারলেও, কারণ আমার ইনজুরি হয়ে যায়, অস্টোমাইলাইটিস বলে একটা রোগ হয় হাঁটু। ফুটবলটা নিয়ে এত পড়াশোনা করেছি, আর অনেক সময় খুব ছোটবেলা থেকে এমন এমন কথা বলেছি যেগুলো বাবা ইমপ্লিমেন্ট করে দেখেছে। আর বাবার প্রবলেমটা ছিল বিকজ অফ হিজ পার্সোনালিটি, যে অ্যাসিস্ট্যান্ট করছিল সে কিছু বেশি বলতে পারতো না, হ্যাঁ তার যদি definitely। কিছু থাকতো সুভাষ ভৌমিকের সামনে কেউ কিছু বলতে পারবে না। আমি সেটা বলে দিতে পারতাম ছেলে বলে, যদি ছেলে না হতাম বলতে পারতাম। আর যেগুলো যেগুলো বলেছি, বাবা একবার সালগাঁওকরের কোচ হলো, সালগাঁওকরকে রেলিগেশন বাঁচাতে গেলে হাফ টাইম আমি ফোন করতাম, আমার ফোনটা ধরতো, কারোর ফোন ধরুক না ধরুক। ওকে। বিজেন সিং বলে একটা প্লেয়ার ছিল, হ্যাঁ। আর একটা মোহনবাগানে খেলে যাবার টোবর প্লেয়ার ছিল, যে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে দুটো ম্যাচে বাবাকেই হারিয়েছিল, সে তখন সালগাঁওকরে খেলছে। তো আমি বললাম দুটো একটা স্ট্রাইকারে খেলছে, বিজেন্দা নাম্বার 10, নাম্বার 9, আমি বললাম উল্টো করো, কারণ বিজেন্দা বলটা ওর থেকে বেটার ধরতে পারে। ওকে। সেইটা করেছিল, আর সেই ম্যাচটা জিতে রেলিগেশনও বাঁচিয়েছিল সালগাঁওকরকে। তখন আমি খুব ছোট, ক্লাস 9 বা 10-এ পড়ি। কি হয়েছে, ছোটবেলা থেকে আমি খুব কম্পিউটারে ফিফা খেলতাম, যার থেকে ট্যাকটিক্স ফ্যাকটিক্স হ্যান ত্যান, তারপর থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান 99 থেকে। আমি এত ফুটবল দেখেছি আর এত শুনেছি, এটা আমার মনে হয় রক্তের ব্যাপার। ভৌমিক দাও কিন্তু প্রচন্ড পড়াশোনা করতেন, মানে এই যে আমাদের প্রাক্তন ফুটবলাররা রয়েছেন আমি ইংল্যান্ড থেকে আসতে, ভৌমিক দা অন্যতম। ভৌমিক দা লিখতেন, কলাম লিখতেন, নিজে লিখতেন, পড়াশোনা লেখাটা অন্যদিক, মানে বই, এই নতুন বই কি আছে। যখন চার্চিলে প্রথম আমরা গেলাম, আমরা যে বছর চ্যাম্পিয়ন হলাম, সেই সুনীল ছেত্রী, বলবন্ত সিং এর টিমটা, হ্যাঁ না বলবান তার পরের বছর আসে, ওকে, সে বছর বিলাল, বেটো, সুনীল শেষের দিকে আসে, হেনরি বলে একটা প্লেয়ার ছিল, সন্দীপ দা ছিল। আমি প্রথম বাবাকে বললাম, দেখো মরিনিও চেলসিতে একটা নতুন ফরমেশনে খেলছে, ইন্ডিয়া ফার্স্ট 3-5-2 এবং 4-2-3-1 ফরমেশন, সুভাষ ভৌমিকের আনা। তখন এত তো ফরেন কোচের ইয়ে ছিল না, ওই সবাই 4-4-2 4-4-2 4-4-2। তো এই জিনিসগুলো আমার কাছ থেকে উনি জানতে চাইতেন, ওনার শেখার ইচ্ছেটা প্রচন্ড ছিল। মানে আমি হয়তো ওনার জায়গায় হলে আমার ছেলেকে পাত্তাই দিত না, যা তুই কে, বাট ওই শেখার ইচ্ছেটা, জানার ইচ্ছেটা, কারণ আই এম আ ইয়াঙ্গার জেনারেশন, এইটা প্রচন্ড ছিল ওনার মধ্যে। আরে যে গতকাল যখন ইস্ট বেঙ্গল পিছিয়ে, তারপর যখন গোলটা করলো, তোমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল, তো তোমার ফার্স্ট কি মনে হচ্ছিল 22 বছর আগে আমার যে মনে ঘটনাটা উনি ঘটিয়েছিলেন 2002-3, 2003-4, পরপর দুটো মরশুম? 2-3-এ আমার মনে আছে ম্যাচ ভাস্কোর এগেনস্টে, ডগলাসের অসম্ভব ব্যাক ভলি। 3-4-এ আইটিআই এর সাথে খেলা, সেটা খুব ইজি ম্যাচ ছিল, শ্রীনি যেতে বাইচুং জুনিয়র, তখন মাইক ওপর, ওই টিম ধরে রাখা যেত না। কালকে ডগলাসের সাথে প্রায় 1 ঘন্টা কথা হচ্ছিল, আর আমি শুধু ওই কথাটা বলে যাচ্ছিলাম, তোমার ওই গোলটা আমি জীবনে ভুলতে পারবো। আর ও বাবাকে এত ভালোবাসে, মিথ্যে কথা কেন বলবো, ফাদার বলে ডাকতো ডগলাস। শুধু তাই নয়, ও জাস্ট বলছে যে আমাদের ওই টিম যা ছিল, মানে অসম্ভব একটা, একটা ফ্যামিলি, কারোর মধ্যে কোনো আমি ক্রোধ, রাগ, ইগো দেখিনি।
মাইক, এলভি, বিজেন, সুকুমার, দীপক, মহেশ, ষষ্ঠী, ওই টিমটা আমার মনে হয় ইস্টবেঙ্গল যদি ধরে রাখতে পারতো আর বছর, ইস্টবেঙ্গল এশিয়ায় আসিয়ান কাপের পর আর একটা এফসি কাপের ফাইনাল খেলতে পারতো, জিততে পারতো কিনা জানি। আমার কাছে যেটা সে জায়গায় সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ, আমি অবাক নই, তাৎপর্যপূর্ণ এই কারণে সুভাষ ভৌমিক নেই, কালের নিয়মে সবাইকেই চলে যেতে হবে, তিনিও নেই, কিন্তু তার লেগাসিটা রয়ে গেছে। অস্কার ব্রোজোর টিম আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, দারুণ ব্যাপার, ইতিহাস গড়েছে ইস্টবেঙ্গল, কিন্তু এখনো পর্যন্ত মানুষ সেই 22 বছর আগে সাফল্য কিংবা আসিয়ান কাপকে ভোলেনি। সুভাষ ভৌমিক এবং ইস্টবেঙ্গল কিন্তু সমার্থক। দেখো, তোমায় একটা জিনিস মাথায় রাখতে হবে, 2002-এ যে 5-5 হয়, তারপর 2003-এ আসিয়ান কাপ, 2004-এ আই লিগটা 1 পয়েন্টের জন্য চলে গেল। যে সাকসেসটা উনি একটা কনসিস্টেন্টলি দিয়ে গেছে, অস্কারকে সেটা দিতে হবে, তাহলে অস্কারকে লোকে নিশ্চয়ই মনে রাখবে আমার মনে হয়। ঠিক। বাট আই ওয়ান্ট টু সে ওয়ান থিং, হ্যাঁ, the job Oscar has done after coming to East Bengal, I think is fabulous. And let me tell you something, এটা খুব কম লোক জানে, বাবার তখন বয়স হয়ে গেছে, আর কোচিং করার ইচ্ছে নেই, শরীরটাও খারাপ। নিতু কাকুকে বলে গেছিল অস্কারকে কোচ করবি, কারণ বাবা যখন চার্চিল ব্রাদার্সের কোচ, অস্কার তখন স্পোর্টিং ক্লাব দি গোয়া বলে একটা টিম ছিল, তার কোচ। বাবা ইজ টু হাইলি রেট অস্কার অল দ্য টাইম। দারুণ অ্যানেকডোটস, এটা দারুণ অ্যানেকডোটস। এটা আমি জানি, আর অস্কারের সাথে আমার বসে ডিনারও খাওয়া হয়েছে বাবার সাথে। অস্কার টোল্ড মি, তুমি ওকে আমায় দিয়ে দাও, ও আমার অ্যাপ্রেন্টিস হয়ে কাজ করুক, জুনিয়র হয়ে কাজ করুক, কারণ আমি ফুটবলটা নিয়ে এতটাই ইন্টারেস্টেড ছিলাম। সেই সময়টা ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে প্রায় প্রত্যেক ম্যাচেই হারতো। চাকাটা ঘুরিয়ে দিয়েছিলেন সুভাষ ভৌমিক। যাদের পুরনো যুবভারতী ক্রীড়াঙ্গন মনে আছে, সেই টানেল মনে আছে, তাদের সেই শব্দ ব্রহ্মও মনে থাকবে। টানেল দিয়ে সুভাষ ভৌমিক বেরোচ্ছেন, টানেল থেকে বেরিয়ে শেষ সিঁড়ির ধাপ থেকে ডাগ আউটের দিকে যাচ্ছেন, হঠাৎ তিনি ঘুরলেন ভিআইপি বক্সের দিকে। অগণিত ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে সুভাষ ভৌমিক বারবার বলতেন, চিন আপ, চিন আপ। দর্শকরা উদ্বেলিত হয়েছিল। বাইচুং ভুটিয়া, সুলে মুসা, মাইক ওকোরো সহ সেই লাল হলুদ ব্রিগেড আক্রমণাত্মক ফুটবল খেলে একের পর এক ট্রফি জিতেছে, পরপর 2বার জাতীয় লিগ জয়, এরপর 22 বছরের ব্যবধান, দীর্ঘ 22 বছর। তখন স্মার্টফোন আসেনি, সৌরভ গঙ্গোপাধ্যায় তখনও ক্যাপ্টেন, সেই সময় ইস্টবেঙ্গল সর্বভারতীয় ট্রফি জিতেছিল। আর সুভাষ ভৌমিক আমাদের মধ্যে নেই, কিন্তু তার লেগাসি রয়ে গেছে এই ঘরটা, যে ঘরে সুভাষ ভৌমিকের প্রচুর ছবি রয়েছে, স্ত্রী শুক্লা রয়েছেন, সন্তান অর্জুন রয়েছেন। কোথাও গিয়ে একটা তাগিদ অনুভব করছিলাম, আমাদের প্রিয় ভৌমিকদা বা আপনাদের ভোম্বলদা নেই, কিন্তু তার আশেপাশে প্রিয়জন মানুষগুলো তো রয়েছে। ইস্টবেঙ্গলের এমন একটা বিশেষ দিনে ভৌমিক বাড়ির লোকজন মুখ না খুললে হয়। তাই আপনাদের জন্য এই বিশেষ অনুষ্ঠান, বিশেষ ভিডিও। দর্শক বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, এবং এই ভিডিওটি আরো সব জায়গায় ছড়িয়ে দিন। ধন্যবাদ। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।